মেঘা কপালে বিস্তর ভাঁজ ফেলে চোখ সরু করে তাকায়। একবার রৌদ্রের দিকে তো আরেকবার জুসের গ্লাসটার দিকে। না বুঝে নির্বোধের ন্যায় অস্পষ্টে বলে, করল্লার জুস? জানিস না সিলিগাল, মুখের টেস্টটাই বিগড়ে দিলি আমার। ইয়াক, কি বাজে ঝাল। কি বলছেন? করল্লার জুস কেন হতে যাবে? মামুনি তো নিজে আমাকে এটা আপনাকে দিতে বলল। উনি আপনাকে করল্লার জুস খাওয়াবেন কেন? চুপচাপ খেয়ে নিন তো, গ্লাস ফাঁকা করুন। রৌদ্র রেগে যায়। হোয়াট ননসেন্স! মম দিয়েছে এটা? ইডিয়েট! মজা পেয়েছিস? আমি ঝাল খেতে পারি না, মম ভালো করেই জানে। আর এই করল্লা, ছ্যাক! মেঘাও দাঁত কিরমিরিয়ে পূর্ণ চোখে তাকিয়ে বলল গমগমে স্বরে, তো পারেন না তো আমি কি করব? আমি খেতে বলেছি, আপনি খাবেন, ব্যাস। তাড়াতাড়ি ফিনিশ করুন, ঘুম পাচ্ছে আমার, আমি ঘুমাবো গিয়ে। ফাঁকা গ্লাস নিয়ে বেরোবো ঘর থেকে। ফাঁকা গ্লাস চাইলে আজ আর বেরোতে হবে না, থেকে যা। এই যে বিছানা, বাম পাশে উঠে শুয়ে পড়। মেঘা বিরক্তি নিয়ে চোখ কুঁচকালো, জিদ্দি খেয়ে বলল, রাইনু মুখো, সব সময় বাজে কথা বলবেন না, খেয়ে নিন না। মামুনি খেতে বলেছে আপনাকে। রৌদ্র চোখ সরু করে, পরক করে একবিংশীকে। মেঘার চোখ নিভিয়ে আসছে। ঘুমানোর সময় হয়ে এসেছে ওর। বুকের কাছে দুই হাত আড়াআড়ি ভাঁজ করে মেঝের দিকে চিবুক নামিয়েছে রমণী। রৌদ্রের এমন উদম শরীর দেখতে অনাগ্রহী সে। পরনে কালো টপস আর খয়েরি স্কার্ট, ওড়না পেঁচিয়েছে গলায়। রৌদ্রের সেদিনের ধমকার থাপ্পড়ের পর থেকে ওড়না গায়ে জড়াতে ভোলে না মেয়েটা। রৌদ্র আনমনে মুচকি হাসল। মেঘা প্রথমবার জেদ ধরে কিছু একটা করতে বলেছে ওকে। নিজে থেকে উবে এসেছে ওর ঘরে, তেতোসাদি সই। তবুও মেয়েটার মন রক্ষা করলে মন্দ কিসে? রৌদ্র আর ভাবল না, গ্লাসটা হাতে তুলে নিয়ে মুখ সিটকে তাকালো। কেমন গা গুলিয়ে আসছে দেখেই, বড্ড তেতো আর ঝাল। ও তো ঝাল খেতে পারে না। শেষবার মেঘাকে দেখে বলল, আমি যদি এটা খাই তাহলে তুই খুশি হবি? মেঘা বেঘরে দাঁত কেলিয়ে বলে, ভীষণ, খেয়ে নিন না তাড়াতাড়ি। রৌদ্র ওর দিকে দৃষ্টিরোপণ করে, ঘৃণা ছুঁড়ে ফেলে অদূরে। এক মুহূর্ত বিলম্ব না করে এক নিঃশ্বাসে এক চুমুকেই ঢকঢক করে খালি করে পুরো গ্লাস। সবটা গলাধঃকরণ হলেও শেষের ঢোক যেন আটকালো গলায়। গলা পিছলে নিচে নামতে চাইল না আর। কোনো রকমের শ্বাস রুখে জোরপূর্বক গিলল সেটুকু। অতিরিক্ত ঝালে মস্তিষ্ক শুদ্ধ দপদপ করে জ্বলে উঠল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ন্যায়। সহসা হাঁ করে মুখ কুঁচকে নিল রৌদ্র। ঝুলে আসলো শক্ত চোয়াল। পুরো মুখসহ গলাটা তেতো সাধের চোটে রিরি করে উঠল। উল্টে আসলো ভেতর থেকে। তামাটে হয়ে আসলো পুরো চেহারা। গ্লাস রেখে পিছিয়ে যায় রৌদ্র। ভেতর থেকে উগলে বেরিয়ে আসতে চায় সবটা। চোখ মুখ উল্টে বুকে হাত রেখে শ্বাস টানে। তেতোর স্বাদটা অতিরিক্ত প্রভাব না ফেললেও ঝালটা বেশ জোরসে লেগেছে। হাঁসফাঁস করল সে। ঝালে মস্তিষ্ক দিগদিশা খুইয়ে সম্পূর্ণ চিত্ত ছটফট করে উঠল। তিক্তস্বরে ধমকে উচ্চারণ করল বেখেয়ালে, ইডিয়েট, পানি নিয়ে আয়। মেঘা অবাক, চোখ উঁচিয়ে হতবম্ব হয়ে দেখল এবেলায়। সত্যি করল্লার কাঁচামরিচের জুস ছিল ওটা। সে তো এখনও সন্দিহান। রুবিনা কাবির কেন এসব খাওয়াতে যাবেন তার ছেলেকে? মেঘা রৌদ্রের নাটক ভেবে পাত্তা দিল না। ওড়না উড়িয়ে গাছাড়াভাবে এক কদম এগিয়ে ফাঁকা গ্লাসটা হাতে নিল। চলে আসতে চাইলে খপ করে টেনে ধরল রৌদ্র। চোখ মুখ লালচে হয়ে উঠেছে ওর, কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোচ্ছে। কপালের পাশে শিরা উপশিরা ফুলে ফেপে দৃশ্যমান। কোথায় যাচ্ছিস? পানি চাইছি না, নিয়ে আয় প্লিজ। আমি ঝাল খেতে পারি না, ঝাল লেগেছে খুব। মেঘা এবার নিছক চিন্তা দূরে সরালো।
লোকটার বেগতিক অবস্থা বুঝে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, এমন করছেন কেন? সত্যি এটা করল্লার জুস ছিল? উফ, ইডিয়েট! মিথ্যে বলবো কেন তোকে? হাত ছেড়ে পিছিয়ে খাটে বসেছে রৌদ্র। ঘামছে দরদর করে। উন্মুক্ত শরীর কেমন ঠিকরে লাল হয়ে উঠেছে। মেঘা ভয় পেল। তড়িঘড়ি করে টেবিলের উপর থেকে জগসহ গ্লাস নিয়ে এসে বাড়িয়ে দিল রৌদ্রের দিকে। পরপর কয়েক গ্লাস পানি ঢক ঢক করে খেল রৌদ্র। তেতো ভাবটা কমে আসলেও ঝালের তীব্রতা বিন্দুমাত্র কমল না। মুখ জ্বলছে ভীষণ, চোখ রক্তিম হয়ে উঠেছে। পানির দেখা মিলল কার্নিশে। ওষ্ঠদয় ফাঁক করে এলোমেলো শ্বাস ফেলছে হাঁসফাঁস করে। একটু শান্ত হতেই মেঘা ভীত নয়নে তাকিয়ে বলল, ঠিক আছেন? ঝাল কমল? রৌদ্রের প্রত্যুত্তর না পেয়ে থেমে আবার বলল, আমি সত্যিই জানতাম না এটা করল্লার জুস ছিল। মামুনি তো বলল এটা আপনাকে খাওয়াতে। আমার দোষ নেই, বিশ্বাস করুন। এত ঝাল খেতে গেলেন কেন আপনি? রৌদ্র এক দৃষ্টিতে চেয়ে ফোঁস করে অস্থিরতার সংবরণের চেষ্টা করছে। মেঘা ওকে স্থির দেখে আর ঘাটল না। সোজা হয়ে দাঁড়িয়ে বলল নিচু স্বরে, আপনি বসুন, আমি মামুনিকে গিয়ে বলছি। খিদে পেয়েছে তো? খাবার নিয়ে আসবে মামুনি। মেঘা সরে দাঁড়ানোর আগেই রৌদ্র ঝটকা মেরে উঠে দাঁড়ালো। এতক্ষণ নিজেকে ধাতস্থ করতে পারলেও আর পারল না। এক মুহূর্তের ব্যবধানে একবিংশীর অনুচ্চ দেহখানা একটানে আশ্রে ফেলল নিজের প্রশস্ত বুকের মাঝ বরাবর। মেঘা ভরকায়। চোখ তুলে তাকিয়ে নিজেকে সামলে নেওয়ার আগেই ঘটে যায় আরেক বিপর্যয়, যাতে একেবারেই বিস্ময়ে হতবাক হয়ে জমে যায় রমণী। আকস্মিকই আলতো করে রমণীর ওষ্ঠাধরে আপন খড়খড়ে ওষ্ঠযুগল চেপে ধরে রৌদ্র। চোখ গোল গোল করে ফেলে মেঘা। আজ খুব কাছ থেকে অনুভব করে রৌদ্রকে। লোকটা চোখ বুজে নিয়েছে। মেঘা পাথরের ন্যায় জমে যায় আলতো স্পর্শে। পরক্ষণে রৌদ্রের কর্তৃত্ব বাড়ে। বেসামাল হয়ে ওষ্ঠাধরের অতলে তলাতে গেলে ছটফট করে ওঠে একবিংশী। দুই হাতে ঠেলে ধরে রৌদ্রকে। এতেও কাজ হয় না। গুড়িয়ে আসে মেয়েটা। রৌদ্রর কোমর চেপে ধরেছে এক হাতে, অন্য হাতে মেঘার হাত দুইখানা আটকে নিয়ে চেপে ধরল নিজের বুকের নিকট। উন্মত্তের ন্যায় আধিপত্য জোরালো করল। প্রথম দিকে সামান্য পরশটুকুর গভীরতা বাড়ল আপনা আপনি। খেই হারিয়েছে যুবক। মেয়েটার কোমর জড়িয়ে নেওয়া বাঁধন শক্ত থেকে শক্ততর হলো নিমিষেই। প্রথম পরশেই একবিংশীর ওষ্ঠাধরের মিঠে নির্যাস শুষে নিতে মরিয়া হয়ে উঠল সে। ঝালের তোপে নাজেহাল। এ অবস্থা সামলাতে গিয়ে আরও নাজেহাল হয়ে পড়ল। হাত ছেড়ে চেপে ধরল রমণীর কাঁধের কাছটায়। আরও বেশি আঁকড়ে নিতে চাইল নিজের অন্তরালে। মেঘার শ্বাস কমে আসে। ছাড়া পায় না মেয়েটা। এক পর্যায়ে সহ্য করতে না পেরে সুপ্ত অনুভূতির বিশালতায় আপনা আপনি আখিদ্বয়ের দীঘল পাপড়ি নিভিয়ে নেয়। তার চোখের কিনারে উকি দিয়েছে চিকচিকে জলকণা। অক্ষিলতা এক একবার কুঁচকে আসছে, তো এক একবার অনুভূতির জোয়ারে শিথিল হচ্ছে। এই যেন হৃদয় ধড়ফড় করছে, আবার এই যেন দম বন্ধ হয়ে আসছে। প্রথম কোনো পুরুষের এমন স্পর্শ পেল সে। পুরুষটা হালাল হলেও এটা ছিল অপ্রত্যাশিত। রমণী সর্বশক্তি খুইয়ে আসে। গুড়িয়ে যায় পুরো কোমলাঙ্গ। নিথর হয়ে পড়ে সে। রৌদ্র আপন শক্তিতে রমণীর কোমর জড়িয়ে না রাখলে এক্ষুনি মেঝেতে লুটিয়ে পড়ত একবিংশী। হাতে পায়ে কাটা দিয়েছে। অনুভূতির মাপদণ্ডে হৃদস্পন্দন বাড়ার কথা হলেও থেমে গেছে এ বেলায়। রৌদ্রকে রুখতে নারাজ তার শক্তি। নিজের সাথেই বেইমানি করল হাত দুটো। কিছুতেই এক ধাক্কায় লোকটাকে দূরে সরাতে পারল না।
বরং খামচে ধরে আঁকড়ে নিল আরও বেশি। এতেই সায় পেল লোকটা। কর্তৃত্ব বেরিয়ে চলল। সময় পেরোলো মিনিট কয়েক। রমণীর সর্বাঙ্গ রক্তিম হয়ে ওঠে। টুকটুকে ফর্সা চেহারা ধারণ করে রক্তবর্ণ। শ্বাস নেই বুকে। একটুখানি শ্বাসের জন্য হাঁসফাঁস করে এবার। চোখ খোলে তড়াক করে। রৌদ্র তখনও মত্ত। এই দুনিয়ায় তার বিচরণ নেই। তার বিচরণ রমণীর তুলতুলে গোলাপবর্ণ অধরের অন্তরে। মেঘা ছটফট করে। পুনরায় শক্তি জুগিয়ে ছোটাছুটি করে দুই হাত। বিঘ্নিত হয় রৌদ্রের কর্মকাণ্ড। গাঢ় ভাঁজ ফেলে চোখ মেলে সে। মেঘার অনুনয় সূচক ভেজা ভেজা চোখ দেখে ধক করে ওঠে। সম্বিত ফিরতেই দ্রুত মেঘার ওষ্ঠাধর ছাড়ে সে। ইঞ্চি কয়েক দূরত্ব বাড়ায়। ছাড় পেতেই চিবুক নামিয়ে বুক ফুলিয়ে লম্বা লম্বা শ্বাস ফেলতে লাগলো মেঘা। আর একটু হলেই দম ফুরিয়ে আসছিল। মরে যাচ্ছিল যেন। কতটুকু কি অনুভূত হলো কে জানে। বুক কাঁপছে তার। হৃৎপিণ্ড ওঠানামা করছে তীব্র গতিতে। রৌদ্রের উদম বুকের কাছটায় নখ চেপে চোখ বুজে দীর্ঘ কয়েক দম টানল। ততক্ষণে সরু চোখে রৌদ্র পরখ করল ওকে। নিজেও ডুবেছিল মায়াজালে। হঠাৎ করে কি করে বসলো নিজেও বুঝে উঠতে পারিনি। হয়ে গেছে হুট করে। এবার তুই ইডিয়েট ক্ষেপে যাবে। কি বলে সামলাবে রৌদ্র। ওর সুঢল কাজ ছাড়ল সে। কোমরের বাঁধন আলগা করল। মেঘা এখনো হাঁসফাঁস করছে। সর্বাঙ্গ কাঁপছে তিরতির করে। রৌদ্র বেশ অনুভব করছে তার আপন নারীর উন্মাতাল ছন্দের কম্পন। চোখে এখনো ঘোর। উষ্ণ আবেশে নিমজ্জিত। সামলালো নিজেকে। মেঘার দম টানার মাঝেই বিড়বিড় করে ঠোঁট নাড়িয়ে বলল, সরি সুইটহার্ট, ঝাল একটু বেশি ছিল। মিষ্টি কিছু প্রয়োজন ছিল ঝাল কমানোর জন্য। ব্যাস। সম্বিত ফিরে পায় রমণী নিজেও। ঝট করে চোখ তুলতেই দুই জোড়া ঘনীভূত দৃষ্টির মিলন ঘটে। চলকে ওঠে রমণী। চোখ বৃহৎ করে এক ধাক্কা দেয় সজোরে। পিছিয়ে যায় রৌদ্র। মেঘারও কয়েক কদম ছিটকে পিছিয়ে চিৎকার করে ওঠে, ইউ রাইনো, এটা কি করলেন আপনি? কিস, ফার্স্ট কিস, নাইস টেস্ট, নট ব্যাড। লোকে ভুল বলে না, বরং কম বলে। নিচের অধরে বৃদ্ধাঙ্গুলি দিয়ে স্লাইড করে ফিসলে হাসে রৌদ্র। কিরমির করে মেঘা। জিভে ঠোঁট ভিজিয়ে ঢোক গেলা মাত্রই অদ্ভুত তিক্ত স্বাদে মুখ বিকৃত হয়ে আসে। ওষ্ঠ ভেঙে উল্টে ফেলে। হাত উঠে যায় অধরের উপর। কেমন তিতকুটে ঝাল স্বাদ পেল জিভে। গা গুলিয়ে আসলো মেঘার। তিক্ততা গলায় নামা মাত্রই শরীর খিচে ইয়াক করে উঠল। ছি, কি তেতো। কোথায় তেতো? মিষ্টিই তো আছে। তিক্ত ঝাল অ্যান্ড লাস্ট সুইট। কম্বিনেশনটা জোস ছিল। বাট লাস্টের মিঠে স্বাদটা একটু বেশি সুইট ছিল। আর একটু টেস্ট করে দেখি। যেন আবদার করল। ভ্যাট ভ্যাট করে তাকালো মেঘা। পরক্ষণে কটমট করল। চোখ মুখ পাকিয়ে ঝাই ঝাই করে উঠল। অসভ্য, নির্লজ্জ, বেহায়া, ইরিটেটিং ম্যান। নিজের সীমা ছাড়াচ্ছেন আপনি। ওষ্ঠপুটে দাঁত চেপে হাসে রৌদ্র। এক কদম বাড়িয়ে ফিসলে কণ্ঠে বলে, আমার সীমা আমাকে শেখাতে আসিস না জান পাখি। আমি আমার সীমার মাঝেই পা বাড়াইনি এখনো। অতিক্রম করা তো অনেক দূর। তোর মাঝে থেকে আমার সীমান্ত বহুদূর বিস্তৃত। সারা জীবন সেই সীমান্ত ছাড়ানোর চেষ্টা করলেও হদিস মিলবে না। মেঘা ফোঁস করে ওঠে। ধীরে ধীরে দরজা বরাবর পেছায়। লোকটার উদ্দেশ্য ভালো নয়। এগোচ্ছে আবার। জড়িয়ে যায় মেঘা। ঘন ঘন ঢোক গেলে। রাগ স্পষ্ট চেহারায়। ভেতরে ভয় জড়তা। লোকটার চাহনিও কেমন এলোমেলো ঘোলাটে। কোন কুক্ষণে যে মেঘা এই ঘরে আসতে গেল, আর জীবনেও আসবে না।
ওকে ভড়কে দিয়ে শব্দ করে গা দুলিয়ে হাসে রৌদ্র। আজ মদ খায়নি। মেঘাকে কন্ট্রোলে নিতে বাহানা দেখিয়ে হাসি থামিয়ে বলে কেমন মাতাল স্বরে, ও সানি, সরি, আই অ্যাম ড্রাঙ্ক। মদ খেয়েছি তো, তাই কিছুই মাথায় নেই। কি করলাম একটু আগে? ও হ্যাঁ, চুমু খেলাম। মদ খেয়ে এসে ভুল করে চুমু খেয়েছি তোকে। তবে তুই আমার বউ, এইটুকুর অধিকার আমি রাখি। বউকে চুমু খেলে ভুল কিছু হয় না। ভুল করে আরও সঠিক কিছু করে ফেলার আগেই এখান থেকে যাক, নয়তো সঠিক কিছু করে ফেলবো এক্ষুনি। মেঘার কান মাথা রিরি করে ওঠে, পুরো শরীর ঝিঝি ধরার ন্যায় ঝমঝমিয়ে ওঠে। লোকটা খুব বাজে, আসলেই ঠোঁটকাটা নির্লজ্জ, আর জীবনেও এই লোকের সামনে আসতে পারবে না। পিছু ফিরে পা উদ্যত করে কিরমিরিয়ে চেঁচায় রমণী, আহ, রাইনো মুখো, আপনাকে ছাড়ব না আমি। সে দৌড়ে বেরিয়ে যেতেই আবারও শব্দ করে হাসল রৌদ্র। চোখ নামিয়ে মেঝেতে রাখল। তর্জনী দিয়ে অধরের উপর আলতো করে আঙুল বুলিয়ে আনমনে হাসল একাধিকবার। এবার নীরব মৃদুমন্দ হাসি। অতৃপ্ত সে আজ কিছুটা তৃপ্ত। হুট করে ঘটানো নিজের কর্মকাণ্ডের উপর প্রসন্ন। এভাবে হুটহাট অযাচিত কিছুর মাধ্যমে প্রশান্তি পেলে মন্দ হয় না। আজ অফিসের কাজের ফাঁকে লাঞ্চ ব্রেকে ক্যান্টিনে বসেছে ইকরা। মুখোমুখি আবিদ। মেয়েটা একটু ইতস্তত নয়, বরং রেগে আছে মনে হচ্ছে। আবিদ শুষ্ক ঢোক গিলল। এই মেয়ের মতিগতি বোঝা যায় না। গত কদিনে চোখ তুলেও তাকায়নি ওর দিকে। কতবার পত্রোধ করে কথা বলার চেষ্টা করেছে আবিদ, এড়িয়ে গেছে ইকরা। মুখ গম্ভীর সেদিন থেকে। কি হলো, কি সিদ্ধান্ত নিল কে জানে। আজ এই মেয়ে নিজেই আবিদকে ডেকেছে। মিনিট পাঁচেক ধরে এভাবেই মুখে কুলুপেটে চুপচাপ বসে আছে দুজনায়। ইকরা চোখ তুলে তাকায়নি এখনো। এতে আবিদের সুবিধার কমতি নেই। সে বরং চোখ ভরে নিষ্পলক দেখতে পারছে এই গুরুগম্ভীর রমণীকে। বড্ড মায়া দিয়ে বানানো হয়েছে এই নারীকে, নতুবা এতটা আকর্ষণ থাকতে পারে কিভাবে? হঠাৎই চোখ তুলল ইকরা। অমনি চোখাচোখি হলো দুজনের। তড়িতে থতমত খেল লোকটা, চোখ নামিয়ে নিল সহসা। রমণী পুরো কণ্ঠে জানতে চাইল সোজাসুজি, কি দেখছিলেন? আপনাকে। আমাকে এভাবে দেখার মতো কিছু নেই। হুম, অনেক কিছু আছে যা আপনার কল্পনাতেও নেই। আমার চোখ অনেক কিছুই দেখে আপনার মাঝে। যেমন আপনার এই মায়াভরা মুখটাই ধরুন, সেটা মারাত্মক। ইকরা পাশ ফিরে চায়, আসল কথায় আসে। আপনাদের তো নিজস্ব বিজনেস আছে, এখানে চাকরি করার মানে কি? মানে নেই, স্বার্থ আছে, যেটা আপনার সাথে জড়িত, নিহিত আপনার মাঝে। কবে থেকে চেনেন আমায়? বছর দুয়েক। ইকরা অবাক হলো, দৃষ্টি পুরো করে বলল, দেখেছেন কোথায়? রাস্তায়। কখন? কিভাবে? সন্ধ্যায়। রাস্তা পার হচ্ছিলেন বোধহয়। মনে করুন, আজ থেকে 1 বছর 9 মাস 13 দিন আগে কোনো এক গাড়ির সাথে ধাক্কা খেয়েছিলেন। সৌভাগ্যবশত সেই গাড়ির মালিক আমিই ছিলাম। ইকরা মনে করে, আসলেই মনে পড়ে যায়। একদিন তাড়াহুড়োয় রাস্তা পার হতে গিয়ে একটা গাড়ির মুখোমুখি পড়েছিল। সময় সংকুলানে গুরুত্ব দিতে পারেনি সেদিন। মনে পড়তেই তৎক্ষণাৎ বলে, সৌভাগ্যবশত বলছেন এটাকে? সৌভাগ্য নয় কি, আপনাকে দেখেছি তো সেভাবেই। ভাগ্যিস ধাক্কা খেয়েছিলেন। আর খেয়েছিলাম প্রেমের ধাক্কা। বিশ্বাস করুন, এক ধাক্কায় প্রেমে পড়েছিলাম আপনার। ইন্টারেস্টিং না? হাস্যকর। সে যাই হোক, আমার বলতে দ্বিধা নেই, আই লাভ ইউ ইকরা। আমি সেদিন হতেই ভালোবাসি আপনাকে। কখনো সেভাবে প্রকাশের সুযোগ পাইনি।
যখন আপনাদের বিষয়ে জানলাম তখন বাধা পড়ে গেছে সব অনুভূতি। ফেরানো বড্ড দায় হয়ে পড়েছে। আর ছাড়তে পারবো না আপনাকে। আমাকে ধরতে গিয়ে পরিবার ছাড়বেন? এতটা সোজা? একেবারে তো পরিবার ছাড়ছি না। আচ্ছা বলুন তো, একটা মেয়ে যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে যায় তখন কি সে তার পরিবার পুরোপুরি ছেড়ে দেয়? আমিও তো ছাড়ব না। উল্টোটাই হোক আমাদের ক্ষেত্রে। এবার না হয় একজন পুরুষ পরিবার ছাড়ল, আপনাদের বাড়িতে জায়গা হবে না আমার। মাসে 25 দিন আপনার সাথে থাকব। সপ্তাহে একবার করে না হয় বাপের বাড়িতে যাব, না মানে রাত্রি যাপন করার জন্য। সেদিন কিন্তু আমার ছুটি চাই। আনমনে হাসি আসে ইকরার। বেশ মজার লাগলো শেষের কথাটা। ঠোঁটের কোণে ভিড় জমায় হাসিটুকু, নিমিষেই তা মুছে ফেলে। লোকটা রসিক বটে। আবিদ বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করল ওর হাসিটুকু। অবাক স্বরে বলল, ইকরা, আপনি হাসছেন? না। কি সিদ্ধান্ত নিলেন? আমার সিদ্ধান্তের নিশ্চয়তা নেই আবিদ। আমি চাই না কোনো মায়ের কোল খালি হোক। আমার জীবনটা কেমন হবে না হবে সেটা আমি অনেক আগেই গুছিয়ে রেখেছি। নতুন করে গোছাই চলুন, সাহায্য করব আপনাকে। আপনি বললে সব হবে। প্লিজ ফেরাবেন না আমায়। ভীষণ অনুনয় মাখা কণ্ঠ। ইকরা পুরো চোখে তাকায় লোকটার চোখের দিকে। কাল আজমিরা বেগম ওকে কসম দিলেন, যার বিপরীতে যেন এই বিয়েটা করেও। শিশিরও নাকি রাজি। ইকরা কথা বলেছে ওর সাথে, রাগারাগিও করেছে। শিশির কিচ্ছুটি বলেনি, ওর এই বিয়েতে আপত্তি নেই। আজমিরা বেগম ওকে বুঝিয়েছেন তা ইকরার বুঝতে বাকি নেই। ওর জন্য ওর বোনটা নিজের জীবন বলি দেবে। আচ্ছা, আপনার ভাই কেমন? তাকে তো জানা নেই। ভরকায় আবিদ, পাল্টা শুধোয়। কেন? আপনার মা তো শর্ত দিয়েছিলেন শিশিরকে তিনি নিজের ঘরে রাখতে চান, তবেই তিনি এই বিয়েতে রাজি হবেন। আমি কি ধরে নেব আপনি এই বিয়েতে রাজি? আপনি রাজি হলে আর কারোর পরোয়া নেই আমার। শিশিরকে জড়াতে হবে না, কেবল আমাদের বিয়েটাই হবে। কিন্তু আপনার মা, তাকে ম্যানেজ করার দায়িত্ব আমার। ইকরা একটু ভাবুক ভঙ্গিতে মুখটা মলিন করল। আবিদ থেমে ডাকল, ইকরা। হুম। চকিতে উত্তর। লোকটা সন্দিহান হয়ে জানতে চায়, তার মানে আমাদের বিয়েটা হচ্ছে, বউ হচ্ছেন আপনি আমার? প্রশ্ন শুনে চোখ নামায় মেয়েটা। একটু লাজুক আভার দেখা মেলে মুখশ্রী জুড়ে। এতেই বুক ভরে যায় আবিদের। নীরব উত্তর বুঝতে তার বাকি রয় না। হেসে ওঠে উৎকণ্ঠায়। বিকেল গড়িয়েছে। মেঘা কাল থেকে রৌদ্রের মুখোমুখি হয়নি আর। সকালে নিচে নামেনি, ঘর ছাড়েনি। ঘরে থাকলেও দরজা আটকে রেখেছিল। রৌদ্র চোরের মতো উকিঝুঁকি দিয়েছিল। একবিংশের ইতস্ততা বুঝে ওকে জ্বালাতন করেনি আর। কাল ঘোরের কবলে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। যদিও খুব বেশি নয়, যা করেছে তার অধিকার হলফ করে অর্জন করেছে সে। কিন্তু একবারেই ডাবল ডোজ হয়ে গেছে। হবে নাই বা কেন? সেদিন যদি ওই ইডিয়েটটা জড়িয়ে ধরতে দিত, তাহলে কাল দ্বিতীয়বার এত বড় ঝটকা খেত না। একবারই দুটো ডোজ পড়ে গেছে। রৌদ্র বাড়ি ছেড়েছে সেই সকালে। মেঘা ছিল না বিধায় ব্রেকফাস্ট করেনি। এখন বিকেল গড়াতেই ছাদে একলা উঠেছিল মেঘা। কিছু একটা মনে পড়তেই ঝটপট নিচে নামল। বিকেলের সময়, কেউ কেউ ঘুমোচ্ছে, রুবিনা কাবির জেগে। ড্রয়িং রুমে বসে সোফার কুশনে কভার লাগাচ্ছেন তিনি। টিভি চলছে সামনে। ক্ষণে ক্ষণে নজর দিচ্ছেন টিভির স্ক্রিনে। মেঘা ধরফর করে পাশে বসল। একটা কুশন কোলে তুলে নিয়ে বলল চঞ্চলা হয়ে, মামুনি, তুমি যে আমাকে রান্না শেখাতে চেয়েছিলে,
শেখাবে না? শিখে কি করবি? শিখতে হবে না? হবে না। রান্না না শিখলেও চলবে তোর। চলবে না। আমি তো টুকটাক পারি। তুমি কিছু স্পেশাল ডিশ শিখিয়ে দাও আমায়। যখন ইউএসএ চলে যাব তখন কাজে আসবে। রান্নার মাধ্যমে তোমায় মনে করব তখন। রুবিনা কাবিরের মুখখানা থমথমে হয়ে চুপসে আসলো। দাঁড়িয়ে কুশন রেখে চোখ সরু করে তাকালেন তিনি। রাগী গলায় বললেন, এই বিকেলে জ্বালাতে আসিস না তো, সবাই ঘুমোচ্ছে। যা গিয়ে ঘুমা। তুমি তো ঘুমাচ্ছ না, আর এমনিতেও আমার ঘুম পাচ্ছে না। তোমার সাথে গল্প করি। জমবে না আমার সাথে। কেন জমবে না? এখানে বসো তো। মেঘা ভদ্রমহিলার হাত টেনে পাশে বসালো। আজ সাহস করেছে সে নিজেও। কাঁপছিল হাতখানা। রুবিনা কাবির বরাবর এভাবে নরম কণ্ঠে কথা বলেন না ওর সাথে। যখন বলেন তখন মেঘার খুব খুশি লাগে, এই যেমন এখন লাগছে। রুবিনা কাবিরকে টেনে পাশে বসিয়ে ওনার বাহু জড়িয়ে ধরল মেঘা। এটার সাহসও আজ প্রথম। কাঁধে মাথা রেখে বলল, আচ্ছা মামুনি, আমি যদি চলে যাই তাহলে মনে করবে আমায়? উত্তর পেল না। আবার বলল আনমনে, এসব দুঃখের কথা না বলি। আচ্ছা শোনো, তুমি ওই স্পেশাল ভুনা খিচুড়ি কিভাবে রাঁধো সেটা শেখাবে আমায়, কেমন? আমি একদিন তোমাদের সবাইকে রান্না করে খাওয়াবো। এখন তো আরও বৃষ্টির সিজন। আজ শেখাবে? সবাই ঘুমোচ্ছে। আমি বানিয়ে সবাইকে সারপ্রাইজ দিই। ঘাড় কাত করে অবাক লোচনে তাকিয়ে ধীরে মোলায়েম উত্তর করলেন রুবিনা কাবির, আজ না, কাল রাধিস। আচ্ছা মামুনি, তুমি আর বাবা। মেঘার কথার সমাপ্তি ঘটল না। ভদ্রমহিলা আচানক বলে বসলেন, মামুনি বলিস কেন? মা বলতে পারিস না আমায়? অতর্কিতে ছ্যাদ করে ওঠে রমণী। তাৎক্ষণিক বাহু ছেড়ে মাথা তুলে তাকায় সচকিতে। উচ্চারণ করে অস্ফুটে, মা। হুম। ওনাকে বাবা ডাকিস আর আমার ক্ষেত্রে বৈষম্য করে মামুনি ডাকিস কেন? বাবার বউকে মা ডাকতে হয়, জানা নেই? মেয়েটা হাসার চেষ্টা করল। কেমন কষ্ট লাগলো কোথাও একটা। ভদ্রমহিলার মুখ পানে তাকিয়ে থেকে চোখ ঘোলাটে হতে না হতেই ঘন পলক ফেলে চোখ নামিয়ে বলল, সবাই তো মামুনি ডাকে তোমায়। মানছি আমার দিকটা সবার থেকে আলাদা, বাইরের জন আমি। তবুও মামুনি ডাকি, এই অনেক নয় কি? মা ডাকার অধিকার তো দাওনি কোনো দিন, তাই ডাকিনি। নয়তো মা ডাকার স্বাদ কম ছিল না আমার। আম্মুকে কাছে পাইনি তো কখনো, কাউকে মা বলে ডাকতেও পারিনি। জবান থেকে ওই ডাকটাই মুছে গেছে। আমার ব্যবহারে কষ্ট পাস? কষ্ট কমিয়ে আজ থেকে মা ডাকবি আমায়। মেঘার গলা কাঁপে। সেভাবেই কেঁপে কেঁপে বলে, আমি চলে যাওয়ার আগে এভাবে মায়া বাড়াচ্ছ মামুনি? এতদিন এই অধিকারটা দিলে কি হতো? আজ থেকে দিলাম। মামুনি নয়, মা বলে ডাকবি আমায়, মনে থাকবে? ছলো ছলো চোখে তাকিয়ে মুচকি হাসে মেঘা। রুদ্ধ জবানে কথা ফোটাতে না পেরে মাথা ঝাঁকায় হ্যাঁ বোধক। আজ হঠাৎ কি হলো ভদ্রমহিলার? মেঘা আবারও তার কাঁধে মাথা এলিয়ে রাখে। চোখ বুঝতেই বা চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা উষ্ণ তরল গড়িয়ে পড়ে রুবিনা কাবিরের কাঁধে। ধক করে শ্বাস টানে মেয়েটা। কি ভীষণ যন্ত্রণা! এই মানুষগুলোকে ছেড়ে যেতে হবে একদিন। ছেড়ে যাওয়ার আগে এত মায়া কাটাবে কি করে ও? রৌদ্র ফিরেছে। টলতে টলতে চাবি ঘুরিয়ে সদর খুলে ভেতরে ঢুকল। গুনগুন গান বাজছে কণ্ঠে। ফ্রেশ হয়ে আবার বেরোবে। সকাল থেকে মেঘাকে দেখা হয়নি। এক পলক দেখার উদ্দেশ্যেই আশাই অসময়ে। দরজা লাগিয়ে পিছু ফেরা মাত্রই পিছন ফিরে বসে থাকা রুবিনা কাবিরকে দেখতে পেল। তার কাঁধে মাথা ঠেকিয়ে আরেকজন।
চিনতে একটু অসুবিধে হলো না? মায়ের পাশে এভাবে বউকে দেখে অনেকটা অবাক হলো রৌদ্র। চোখ সরু করে এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে অবলোকন করল দুজনকে। অতঃপর দৃঢ় পায়ে এগোতে এগোতে হাঁক ছাড়ল ভরাট কণ্ঠে, মম, কি করছো এখানে একলা বসে? চমকালো মেঘা, তবে প্রতিক্রিয়া দেখালো না। চোখ খিচে বন্ধ করল। হাত আঁকড়ে ধরল রুবিনা কাবিরের। রুবিনা কাবিরও নিরুদ্বেগ। রৌদ্র এগিয়ে পাশের সিঙ্গেল সোফাটায় বসেছে। পেছনের দিকে পিঠ এলিয়ে পায়ের উপর পা তুলে আবার বলল ক্লান্ত দীর্ঘশ্বাস ফেলে, কি করছো মম একলা বসে? এমন ভাব যেন মেঘাকে সে দেখেইনি। মনে মনে ভেঙচি কাটল মেঘা। গুটিয়ে বসে রুবিনা কাবিরের গায়ের আড়াল করল নিজেকে। একইভাবে ভেঙচি কাটলেন রুবিনা কাবির নিজেও। ভ্রু জড়ো করে নিলেন। রৌদ্র পরপর দুইবার উত্তর না পেয়ে হতাশ হলো। রুবিনা কাবির এই পর্যন্ত ওর সাথে কথা বলেনি টু শব্দেও। রৌদ্র এবার বাগে পেল। মায়ের অপর পাশে বসে বলল, কি হয়েছে মম, কথা বলছো না কেন? এসে থেকেই দেখছি ইগনোর করছো আমায়। একবারও কথা বলনি আমার সাথে। রুবিনা কাবির এবারও উপেক্ষা করেন। আলগোছে মেঘার মাথাটা সরিয়ে দেন নিজের কাঁধ থেকে। উঠে দাঁড়িয়ে বলেন, কফি খাবি মেঘা? বস, টিভি দেখ, আমি বানিয়ে নিয়ে আসছি। উত্তর না শুনেই বড় বড় ধাপে প্রস্থান করে কিচেনে ঢুকলেন ভদ্রমহিলা। মেঘা ভ্যাবাচ্যাকা খায়। ওকে একলাই বাঘের সামনে ফেলে রেখে চলে গেলেন উনি। পাশেই রৌদ্র বসে, মাঝে একজন বসার জায়গা। দূরত্ব ইঞ্চি কয়েক। রৌদ্র মায়ের দিকে চোখ সরু করে তাকিয়ে। কেমন অদ্ভুত লাগছে ভদ্রমহিলার আচরণ। মেঘার সাথেই বা এমন চিপকে ছিল কেন? রৌদ্র আর চোখে তাকালো নিজের বাম পাশে বসে থাকা রমণীর পানে। গলা বাড়িয়ে খাকারি দিয়ে বলল, কফির সাথে সাথে এক গ্লাস করল্লার জুসও নিয়ে এসো মম, আমার মিষ্টি খাওয়ার ক্রেভিং উঠেছে। মেঘা ছলাৎ করে ওঠে। দ্রুত বেগে চোখ বড় বড় করে চোয়াল ঝুলিয়ে রৌদ্রের দিকে তাকায়। রৌদ্রের দৃষ্টি অন্য দিকে। ঠোঁট কামড়ে আবারও চেঁচিয়ে বলল ফিসলে স্বরে, ও মম, ইউ নো, কালকে তোমার বানানো করল্লার জুসটা একটু বেশি মিষ্টি ছিল। আজ থেকে রোজ রাতে তোমার বৌমার হাত দিয়ে এক গ্লাস করে করল্লার জুস পাঠাবে আমার রুমে, ওকে? সবটা মেঘাকে শুনিয়ে শুনিয়ে নির্লজ্জের মতো বলল বেহায়া লোকটা। কিচেনে রুবিনা কাবিরের কানে পৌঁছেছে। তিনি বোঝেননি, গুরুত্ব দেননি। এদিকে ঝুলে যাওয়া চোয়াল শক্ত করে খিচে নেয় মেঘা। চোখ মুখ টাটিয়ে ফেলে সহসা। লোকটা ওর দিকে তাকায়নি, অথচ কেমন শয়তানি হাসি হাসছে দেখো। তিক্ত বিরক্তিতে তেতে উঠল একবিংশী। কোলের কুসুমটা রৌদ্রের উপর সজোরে ছুঁড়ে মেরে খ্যাট খ্যাট করে উচ্চারণ করল, ইরিটেটিং রাইনো মুখ, হোয়াট সুইট হার্ট। এবার তাকালো পূর্ণ চোখে। চোখাচোখি হলো। মেঘা রাগে গজগজ করছে। সেটা নজরে পড়ল না। তীক্ষ্ণ নজরে পড়ল রমণীর বাম চোখের কার্নিশের চিকচিকে খুদে জলকণাটুকু। অমনি ছটফটিয়ে উঠল বেপরোয়া হৃদয়। রমণীর কনুই চেপে নিজের দিকে সম্পূর্ণ ঘুরিয়ে নিয়ে উদ্বিগ্ন হয়ে বলল, ইভারা, কি হয়েছে? কেঁদেছিস কেন? মেঘা ঝটকা মেরে ছাড়িয়ে নেয় নিজেকে। ছোঁয়ার বাহানা খুঁজবেন না, ছাড়ুন আমায়, দূরে যান। তোকে ছোঁয়ার বাহানার প্রয়োজন নেই। কেঁদেছিস কেন এটা বল। পানি কেন চোখের কোণে? কে কি বলেছে তোকে? মেঘা আঙুল তুলে চোখ ডলে মুছে নেয়। উঠে দাঁড়িয়ে বিড়বিড় করে, যখন আপনার জন্য চোখে পানি আসে তখন কেন জিজ্ঞেস করেন না কাঁদছি কেন? তখন কোথায় থাকে নিছক উদ্বিগ্নতা? স্বামীর জন্য চোখে পানি আসাটা স্ত্রীর স্ত্রীগত অধিকার। হুম,
ভুল বললাম কি? না, ঠিকই আছে। আর স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর চোখের পানি মুছিয়ে দেওয়া। আয় বউ, মুছিয়ে দেই তোর চোখের পানি।